ঈদে বাড়িতে গিয়েছেন এরকম অনেকের কাছেই, আমার পরিচিত অনেক মানুষজনের কাছেও শুনলাম যে মোটর সাইকেলে পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে না, বিভিন্ন পাম্পগুলো বন্ধ। আমার নিজেরও আমার আমার ফ্যামিলির কাছে শুনলাম যে এরা ঈদে গাড়ি নিয়ে ঘুরতেও যেতে পারেনি, বিভিন্ন পাম্পে পাম্পে নাকি আপনার দড়ি দিয়ে তারপরে আপনার পাম্প বন্ধ করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। দু একদিনের ভিতরে হয়তো পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে, হয়তো একেবারে তেল পাওয়াই যাবে না এরকম পরিস্থিতিও হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো আমি জানি না আপনারা যারা ঈদে বাড়িতে গিয়েছেন তারা বলতে পারবেন আপনার এলাকার খবর। আমি যতটুকু শুনেছি যে তেলের প্রচণ্ড সংকট আছে এবং তেল পাম্পগুলো বেশিরভাগ বন্ধ, সেখানে কোনো তেল পাওয়া যাচ্ছে না একেবারেই। এখন ধরেন এই ভিডিওতে কথাগুলো বলছি, বিএনপি ক্ষমতায় এসছে মাত্র ধরেন 1.5 মাস হলো, তো এদেরকে মানে দায় দেওয়ার জন্য বা এদেরকে দোষ দেওয়ার জন্য, এদের কারণে এরকম হচ্ছে এরকম কিছু বলার জন্য না, বরং বিএনপি এটা নিজেদের ঘাড়ে তারপরে নিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে তারা সব দায়িত্ব বিশাল আকারে পালন করছে। এখন দেখেন, আপনি এই যে যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম, রবিউল ভাইরে আমি ভীষণ পছন্দ করি। কোন দিন থেকে জানেন? ওনার একটা টক শোতে আমার মনে আছে উনি সময় ইসলামের মুখের উপরে এইভাবে এই মাইক্রোফোন খুলে তারপরে উনি টক শো থেকে উঠে গিয়েছিলেন, সম্ভবত এই চ্যানেলের ওই প্রোগ্রামটাতেই বোধহয়, তো আমি ভুল হইতে পারি। যাক, ওই দিন থেকে আমি প্রচণ্ড ওনার ফ্যান আমি। কিন্তু এই ব্যক্তি মন্ত্রী হইলেন, হওয়ার পরে উনি এসেই চাঁদাবাজি নিয়ে এক বিশাল এক বয়ান দিলেন। চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে নিলে এটাকে সমঝোতা বলা হয়। ভাই, পৃথিবীর কোন চাঁদাটা সমঝোতার মাধ্যমে? কে কারে 2 টাকা বেশি দিতে চায়? ভিক্ষা ছাড়া পৃথিবীতে কেউই কারোরে 2 টাকা বেশি দিতে চায় না, এটা সম্ভব না। এখন আপনি এটাকে নিয়ে তারপরে বলেন ভাই আপনি যে এটা নেবেন এটা আমরাও জানি। আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সময় নিত, আপনারা আগের বার সময়ও আপনাদের যারা শ্রমিক নেতা আছে, এই যে মির্জা আব্বাস সহ শিমুল বিশ্বাস, যারা যারা এই শ্রমিক এর সাথে আছে, তো এটা তো নতুন কিছু না। কিন্তু আপনারা এটারে বলতে হবে কেন যে না ভাই এটা চাঁদা না, চাঁদা এটা নিলে এরকম হইলে চাঁদা, এরকম হইলে চাঁদা না, এটা বলে নিজের ঘাড়ে নিয়ে আসলেন। যোগাযোগ মন্ত্রী হয়েছেন আপনি 1.5 মাস হইল, আপনি মানুষের কাছে সময় চাইতে পারতেন যে ভাই আমরা ক্ষমতায় এসছি মাত্র, আমাদেরকে একটু সময় দেন, একটা ঈদ অন্তত সময় দেন, পরের ঈদে আপনাদের এই ভোগান্তিগুলো যা যা হয়েছে এগুলো আমরা ঠিক করে নিব। কিংবা ধরেন একটা বাস মালিক বা বাসের ড্রাইভার কন্ট্রাক্টর, তারা বাসের ভাড়া বেশি নিচ্ছে। আচ্ছা, এটা কি এইবার প্রথম? এটা এর আগে নেয় নাই? বাংলাদেশে কবে কোন দিন ঈদের মধ্যে ভাড়া কম নিয়েছে আমারে বলেন? কোনো দিনই কি ভাড়া এই বেশি ছাড়া কখনো কম ছিল বা সমান সমান ছিল? কখনোই ছিল না। আমার সেই ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমি কোনো দিন শুনি নাই যে ভাই 3 কোটি মানুষের কাছাকাছি এখন ঢাকা শহরে থাকে, তাদের এমনিতে নর্মালি বিভিন্ন সময়গুলোতে মানুষ যখন ঢাকার বাইরে যায় তখনই বাস ভর্তি থাকে। তো 3 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি 1.5 কোটি মানুষও যদি যায় একসাথে ঢাকার বাইরে, এই 4-5 দিন একটা মানে এই সময়ের মধ্যে তারা গেলে এমনিতেই এই গণপরিবহনের সংকট হবে, ভাড়া বেড়ে যাবে, মানে যোগান কম হলে চাহিদা বাড়বে, খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। মানুষ এটাতে যায়, এটাতে অভ্যস্ত মানুষ। খুব অতিরিক্ত হয়ে গেলে সেটা হয়তো অনেকের খারাপ লাগে। কিন্তু আপনি কি বললেন? কোথাও কোনো ভাড়া বেশি নিচ্ছে না, কোথাও কোথাও নাকি আরও টাকা দিয়ে দিচ্ছে, শাড়ি লুঙ্গি গামছা জাঙ্গা টাঙ্গা কিনে দিচ্ছে, এরকমও ফেসবুকে ট্রল হচ্ছে। কেন ভাই, আপনার দরকার কি ছিল যে আপনার ঘাড়ে নিয়ে তারপরে মালিক পক্ষের এই বাসের কন্ট্রাক্টর ড্রাইভার তাদের এই দায়টাও আপনি আপনার ঘাড়ে নেওয়ার দরকার কি? আপনি ভাই পারবেন না সেটাও আমরা জানি, আপনি হয়তো করবেনও না সেটাও জানি, বাট আপনি অন্তত বলতে তো পারতেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ, এটাই তো বলে আসছে। চেষ্টা করেন, যদি আসলেই আন্তরিকতা থাকে তাহলে চেষ্টা করতেন, হইলে হয়তো, না হইলে নাই, মানুষ এমনিই যাইতো। এইটাও মানুষের কাছে, বাংলাদেশে মানুষের কাছে একটা ঈদের আনন্দের মতোই যে এটা সবাই গাদাগাদি করে তারপরে যাবে, এই কষ্ট এই পরিশ্রম সব মানে প্রিয় মানুষদেরকে দেখার পরে তাদের সব এই ক্লান্তি তারা ভুলে যায়। এটা বাংলাদেশে খুব স্বাভাবিক একটা ঘটনা, এইটারও আপনারা ঘাড়ে নিয়ে আসলেন। এখন পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে, মানে আওয়ামী লীগ যা যা করতো
আপনারা ওইভাবেই করবেন। কোনো পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা আছে বলে এই সরকারের কাছে আমার অন্তত মনে হয়নি। দেখেন, আপনাদের আজকে যে তেলের সংকট, আপনাদের এই যে $2 বিলিয়ন অলরেডি আপনারা লোন চেয়েছেন, তারপরে সামনে আরও সংকট হবে। এই তেলের দামের কারণে আপনার শুধু তেল না তো, আপনি যেই জ্বালানিগুলো আমাদের বাইরে থেকে আনতে হয়, প্রতিটা জ্বালানির দামই বাড়বে। তো এই যে জ্বালানিগুলো আপনি দামটা বাড়বে, এটাতে প্রতিটা জিনিসের দাম বাড়বে, ইনফ্লেশন হবে, আপনার নতুন করে টাকা ছাপাইতে হবে, বা কি বলে এটা, রিজার্ভ ঘাটতি হবে, সবই হবে। কিন্তু আপনার উচিত ছিল কি? আপনার উচিত ছিল এই সরকারে আসার পরপরই, প্রতিটা মিডিয়া তো আপনাদের নিয়ন্ত্রণে আছে, এটা আমরা 12 তারিখে নির্বাচনেই দেখেছি যে আপনাদের চুরি করার সাথে কিভাবে মিডিয়াগুলো আপনাদের তাল মিলিয়েছে। তো এটা নিয়ে খুব বেশি ক্ষোভ নাই, কারণ জামাত ইসলামেরই ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ থেকে কী হবে? তারা নিজেরাই চায় আপনাদেরকে সুযোগ দিতে, আপনারা দেশ চালান। আওয়ামী লীগ ইন্ডিয়ার ব্যাপারে সাবধান থেকে চালান, জামাতের কোনো সমস্যা নেই, আমাদেরও কোনো সমস্যা নেই, একদম কোনো সমস্যা নেই, বিশ্বাস করেন। তো আসার পরপর মিডিয়াগুলোকে দিয়ে আপনাদের উচিত ছিল, এই যে গেল 15 বছরে সেই যে ইনডেমনিটি করে, তারপরে ওই যে পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি করে এই বিদ্যুৎ খাতের যে লুটপাট, এই সাবসিডির নামে তাদের যেই লুটপাটগুলো আওয়ামী লীগের লোকজন করেছে, কত টাকা করেছে, কত $1 বিলিয়ন আপনার পাচার হয়েছে, কত $1 বিলিয়ন এইখানে তাদেরকে ঘাটতি দেওয়া হয়েছে, এই কি বলে সাবসিডি দেওয়া হয়েছে। এই লুটপাটের এইটা কি আমাদের কত টাকা এখন এই মুহূর্তে বৈদেশিক ঋণ আছে, কত টাকা অভ্যন্তরীণ ঋণ আছে, কত টাকা প্রতি বছরে শেখ হাসিনা ছাপাইতো, ইনফ্লেশন কি ছিল আমাদের, এই আপনার কাদেরকে কত টাকা প্রতি মাসে আমাদের দেওয়া লাগে, ঋণ দেওয়া লাগে, তো মানে সুদ দেওয়া লাগে। এই জিনিসগুলো সব মানুষকে জানানো দরকার ছিল। এখন আপনারা সেগুলো না জানায় আপনারা শুরু করেছেন কোত্থেকে? মনে হয়েছে যে একটা সাধারণ একটা সরকার ছিল, সেই সরকার থেকে আপনারা নির্বাচনের মাধ্যমে আপনারা একটা রাষ্ট্র গঠন করেছেন, কোনো অভিযোগ নাই দেশে কারোর। আরে ভাই, আপনি যত কিছুই বুঝান, এখন এই মুহূর্তে একটা মানুষকে, বাংলাদেশের মানুষকে মনে করেন 15 বছর পরে কেউ যদি দেশে যায় থাকে, বা 10 বছর পরে দেশে যায় থাকে, তারা যদি আপনি ঢাকা থেকে বাসে করে, একটা গাড়িতে করে যদি ছেড়ে দেন, সে যদি বরিশালে যায়, সে দেখবে খালি উন্নয়ন আর উন্নয়ন। 15 বছর কম সময় না তো। এই যে 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকলো, শুধু মানুষকে যদি আপনি এইটা দেখান যে আমার ওরে বাবা এই রাস্তা হয়েছে, বাংলাদেশেও ছিল না কিছু, এই রাস্তা হয়েছে, ওই রাস্তা হয়েছে, হ্যাঁ হয়েছে তো। 15 বছরে একটা দেশ সিঙ্গাপুর হয়, 15 দেশে একটা দেশ মালয়েশিয়া হয়, 15 দেশে একটা দেশ জর্জিয়া হয়। ওইসব দেশে যায় দেখেন, এটা কিন্তু মানে শয়ে বছর। আমেরিকার মতো দেশ এরকম হইতে কিন্তু তারা খুব বিশাল সময় নেয় নাই। অতএব 15 বছরে যদি নাকি এই দেশের মানুষ যে পরিমাণে কর্মঠ, যে পরিমাণে মানুষ বউ বাচ্চা, বাবা মা, দেশ বাড়ি ঘর সব থুয়া বিদেশে গিয়ে পড়ে থাকে, এই যে মানুষের যে স্যাক্রিফাইস, তারা যে পরিমাণে ঈদের মধ্যেই কয়েক $1 বিলিয়ন গেল আপনার কি বলে রেমিটেন্স। এই দেশ কেন গরিব থাকবে? এই দেশের প্রতি ইঞ্চি মাটিতে আপনার উর্বর, এরা সব ধান গম 12 মাস আপনার ফসল উৎপাদন হয়, তারা কেন না খেয়ে থাকবে? তাদের কেন সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা যা হয় সেটা আপনাদের মতো রাজনীতিবিদরা যারা দেশ চালান তাদের কারণে হয়। এখন এই জিনিসগুলো তো জানানো দরকার ছিল যে 15 বছর ধরে যে তারা দেশটা চালাইলো, এই 15 বছরে তারা বাপের টাকা দিয়া রাস্তা করছে। ধরেন ঢাকা মাওয়া রাস্তাটার কথাই যদি বলি, ওদিকে ওই যে হাট কুমরোল না কি একটা আছে সিরাজগঞ্জের ওইদিকে, তারপরে যে ঢাকা চিটাং আপনার 4 লেনের বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটগুলো হলো, পদ্মা সেতু হয়েছে, ওর বাপের টাকা দিয়ে করে নাই তো। আপনার জানানো উচিত ছিল মানুষকে যে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে তারা কত টাকা লুটপাট করেছে, 15 বছরে কত লাখ কোটি টাকা তারপরে তারা বিদেশ থেকে লোন করেছে, সেই লোন এখন আপনারা শোধ করতে কত টাকা লোন রেখে গিয়েছে। এই জিনিসগুলি সব জানার দরকার ছিল। না জানায়া আপনি এমন একটা ভাব ধরেছেন আপনি 15 দিনের মধ্যেই দেশে সব সমস্যার সমাধান, আর কোনো কিছু কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছেও না, হবেও না, সব দিয়ে দিবেন জনগণের। এখন জনগণের আপনি ঘোষণাটা মানে সান্ত্বনাটা কি দিবেন? জনগণরা আপনি বুঝাইলেন ঈদের আগে তেলের কোনো সমস্যা নাই, এখনও নিউজ হয় প্রতিদিন কয়েক জাহাজ করে তারপরে
তেল সব আসতেছে বাংলাদেশ। সারা দুনিয়ার যদি সব জায়গায় সংকট হয় তাও দেশে কোনো সংকট হবে না। মন্ত্রীরা এগুলো বলছে, আপনি এটা বলার দরকার কি? আমরা দেখতেছি না যে যুদ্ধ হচ্ছে? তা আমরা আপনি আপনি নিজের সামনে তো আছে, আরে শেখ হাসিনা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, ওই কথা বলতে গেলে মুখস্থ একটা বক্তব্য শিখেছিল। ইউক্রেন রাশিয়া মুক্ত এই যুদ্ধ, তারপরে এই যে কোভিড মহামারী, এই এই 3-4টা কথা প্রতি বক্তব্যে বলতো, যেখানেই সমস্যা সেখানে ওইটারে দিত। আপনার তো জেনুইন হাসিনার মতো 4-5 বছর ধরে না, তো আপনার মাত্র এখনও যুদ্ধ চলছে, ওটাকে আপনি বলতে পারতেন যে এখানে যুদ্ধ হচ্ছে ভাই, আমাদের এই সমস্যা, মানুষ বুঝতো তো। আপনারা তো বেশি দিন হয়নি ক্ষমতায় এসছেন, না কোনো সমস্যা নাই, তেল সবাই পেয়ে যাবে, সবাইকে তেল দেওয়া, পাম্পই বন্ধ হয়ে গিয়েছে অনেক জায়গায়। আপনি যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আপনারা যারা দেশে আছেন আপনারাই বলেন। আপনারা গ্রামে গিয়েছেন, আপনার মোটর সাইকেলে তেল নিতে পারেন কিনা বলেন। তো এগুলো হচ্ছে, কিন্তু সব দায় আপনি ঘাড়ে নিলেন। এসব বাদ দিয়া বিএনপিকে বলবো, দেখেন তারেক রহমান, আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আপনি এখন বিএনপির প্রধান, আপনি দেশের প্রধান, আপনি দেশ চালাবেন। আমাদের ভাই আওয়ামী লীগের নিয়ে, ইন্ডিয়ারে নিয়ে যেই সমস্যা ছিল, সেই সমস্যা হাসিনার দেশে নাই। এটাই আমাদের জন্য বিশাল ব্যাপার, এইটাই অনেক কিছু। বাট আমরা দেশের একদম পুরো দেশটাকে একটা সিঙ্গাপুরই চেয়েছিলাম, যেই কারণে মানে পুরো আওয়ামী লীগ এবং ইন্ডিয়া থেকে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ চেয়েছিলাম, যে কারণে একদম জিরো টলারেন্স হয়ে তারপরে অনেক কথাবার্তা বলেছে, অনেক কিছু করতে চেয়েছে, হয় নাই, পারে নাই। সব চোরের বাচ্চারা সব এই জায়গায় এসে, এই যে ডক্টর ইউনূস, সে যে দেশটা চালায় গেল, এই শুয়োরের বাচ্চা পুরা নষ্টের মূল হচ্ছে এই শুয়োরের বাচ্চা, ওর যেই উপদেষ্টাগুলো ছিল এরা, এই আসিফ নজরুল, ইউনূস, তারপরে হইল গিয়া ধরেন আজকে আপনারা যে ঈদটা করছেন না, আসিফ নজরুল শুয়োরের বাচ্চা এখন কয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়ে ওনাকে জীবনী লাগবে। তুই কুত্তার বাচ্চা কি? কে তুই? তোর ঘরে কাজের বুয়া পর্যন্ত প্রেগনেন্ট হয়ে বাইরে হয়, তুই কে? তুই বই লিখবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়ে, আর তোর বই পড়া লাগবে? তোর বউ হইল রোকেয়া প্যাচি, তোর বউ হইল হুমায়ুন আহমেদের মেয়ে, তুই তো নিজেই শালা নাস্তিক একটা। তুই আসছিস আবার মানে আস্তাগফিরুল্লাহ, ওই স্বীকার করে না, কিন্তু ওর কার্যকলাপ যা আছে সব কিছুই একদম ইন্ডিয়ান মাল। ও প্রথম আলোর পুরো শেল্টার দাতা। ওর কারণে আজকে যেই ঈদটা যাচ্ছে না, যেই ঈদে আপনারা বিশাল আতর সুরমা মাইখা তারপরে বাংলাদেশি ঈদ করলেন, প্রথম সারিতে দাঁড়ায় জাতীয় ঈদগাহে, আপনাদের এইখানে বসাইতে অনেক মানুষের জীবন দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, তার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত জেল খাটছে, গেল 17 বছর ধরে জেলে। সেই মানুষগুলোকে জেলে রাখা তারপরে আপনারা ঈদ পালন করেছেন। এই আসিফ নজরুল শুয়োরের বাচ্চারা, এই ইউনূস শুয়োরের বাচ্চা, এই দুইটার কারণে এরা আছে। ধরেন আজকে যে আইনমন্ত্রী হয়েছে না, এই আইনমন্ত্রীর বিরুদ্ধে আমি লেখালেখি করেছি দিলীপ আগারওয়ালা আটক হওয়ার পরে, কিন্তু আইনমন্ত্রীর সাথে আমার কিন্তু ভীষণ ভালো সম্পর্ক ছিল। ওনার বিরুদ্ধে বলেছি দিলীপ আগারওয়ালা নিয়ে, কিন্তু কিছু জিনিস স্বীকার করি। এই লোকটাকে যদি কোনো দিন বলেছে যে ভাই অমুক আলেমের আপনার একটা আছে, হেয়ারিং আছে, ওইটা একটু দেখেন, উনি বাংলাদেশে থাকুক আর না থাক, পরের দিন দেখেছি যে উনি সেই কথাটা কোর্ট পর্যন্ত পাঠিয়েছেন এবং সেটা রেজাল্ট পেয়েছে। ওনার মাধ্যমে অন্তত যদি কম হয় তাও 100 জন আলেমকে আমি ওনার মাধ্যমে হেল্প করেছি। এই ঈদ গেল, ঈদের পরের দিন মাওলানা সাইদুর রহমান সাহেব, ওনার সাথে কথা বললাম, উনি বের হয়েছেন। আরে ভাই, সে কেন ঈদ জেলখানায় করবেন? তারেক রহমান, আপনার মায়ের আলেমদের প্রতি যে সম্মান ছিল, আপনার বাপের যে সম্মান ছিল, আশা করি আপনারও আছে। যদি আল্লাহর ওয়াস্তে যদি পারেন এই মানুষগুলিরে ছাড়েন, এই মানুষগুলির সাথে এই মানুষগুলিরে জেলখানা থেকে বের করার জন্য আর বিডিআর, এই দুইটার জন্য আমার এই পুরো 1.5 বছর ডক্টর ইউনূসের সরকারের সাথে যত সমস্যা সব এইটা নিয়ে, সেনাবাহিনীর সাথে আমার যত সমস্যা এই দুইটা জায়গা নিয়ে। তো তারা এই ডক্টর ইউনূসরে এই মাদারি কী করছে জানেন? ওই কিছু হইলে ওই আমেরিকান অ্যাম্বাসিরে দিয়া এই আকাম কুকাম করাইতো, এই যে এই আলেমগুলোর ব্যাপারে। একটা আলেম ছাড়া হয়, একটা আলেম ছাড়লেই তারপরে কি করে, আমেরিকান অ্যাম্বাসি আপনার ওই আইন মন্ত্রণালয়ে ফোন করে, অমুক এজেন্সিরে ফোন করে। এই যে আইজি প্রিজনরে, মানে আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি, অনেক প্রশাসনের অনেকের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু ভাই সত্যি কথা বলি, সেনাবাহিনীর একজন ডিজিএফআর একজন অফিসারের যদি বলছে যে ভাই আপনাদের এই ডিজিএফআর ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না বলে ওনাকে আপনার জামিননামা যাওয়ার পরেও, আদেশ যাওয়ার পরেও জেলখানা থেকে ছাড়ছে না। কারা কর্তৃপক্ষের কাউরে যদি বলছে যে ভাই এটা ছাড়া যাচ্ছে, ভাই 10 মিনিটের মধ্যে ছাড়তেছি, একজনকেও আমি দেখিনি। এই যে শফিউর রহমান ফারাবি, এর জন্য ভাই কত
মানে ঘন্টা যে আমার ব্যয় করা লেগেছে, এরে ফোন করা, ওরে ফোন করা, ওরে এই করা, ছেড়েছে। কিন্তু সমস্যা কোন জায়গায় জানেন? সমস্যা হইলো আমেরিকান এম্বাসিতে। ওইখান থেকে আপনার দেয়, ওরে ছাড়লেন কেন, এরে ছাড়লেন কেন, ওনারা করে। এখন এই শয়তানের মূল কিন্তু হলো আসিফ নজরুল আর ইউনুস। এরা ওদেরকে এগুলি পাঠায় যে এই যে এরে ছাড়া দিচ্ছে, এরে ছেড়ে দিচ্ছে। ওই যে প্রথম আলো এদের করে, এরা ছাড়া পাইলে তো প্রথম আলোর সময়, কারণ প্রথম আলো, ডেইলি স্টার, এরাই তো এদেরকে মিথ্যা নাটক সাজায় জেলে পাঠিয়েছে। ওরা বের হইতে দিবে না। ডক্টর ইউনুস যদি আমেরিকান এম্বাসিকে খালি ডাক দিয়া বলতো যে ভাই দেখো, তুমি যে বিষয়টা তোমাকে জানানো হয়েছে এদের ব্যাপারে, এই ঘটনাগুলো সত্যি না, আমাদের দেশে এইভাবে জঙ্গি নাটক সাজানো হইতো, এই দেখো এইভাবে সাজায় তারপরে তারা তাদেরকে জেলখানায় ঢুকিয়েছে। যদি তারা আসলেই জঙ্গি হইতো, দেখো হাসিনা আজকে নাই, হাসিনার পুলিশ এখন জঙ্গি নাটকও সাজায় না, জঙ্গি ধরাও পড়ে না আমার দেশে, তাহলে সেই জঙ্গিরা এখন হামলা চালায় না কেন? প্রতিদিনই নাকি এখানে হামলা চালাইতো, ওইখানে হামলা চালানোর সময় এর আটক করা হইলো, তো এখন চালায় না কেন? আমেরিকান এম্বাসি, ইউরোপিয়ান ইউনিয়ন, যত দেশ আছে পশ্চিমা, যারা যারা এগুলোতে ঝামেলা করে, এদেরকে বুঝাইতে ডক্টর ইউনুসের 2 মিনিট সময় লাগতো। শুয়োরের বাচ্চা বোঝায় নাই। শুয়োরের বাচ্চা করছে কি, ওর ওই ম্যান পাওয়ার ব্যবসারও ওই লাইসেন্স নিছে। আরও আকাম কুকাম যেগুলো করছে, এগুলো তো আপনারা এখন পত্র পত্রিকায় দেখছেন, এগুলো সে করেছে। কিন্তু এই দেশের আলেমগুলোর এসে ছেড়ে যেতে পারে নাই, এই দেশের বিডিআরগুলোর এসে ছেড়ে যেতে পারে নাই। আসিফ নজরুল, ডক্টর ইউনুস, সারা জীবন আল্লাহর কাছে এটার জবাব দেওয়া যাইতে হবে। আমি বিশ্বাস করি তোরা যেখানে যাবি সেখানে অপমানিত হবি, লাঞ্ছিত হবি, জুতা খাবি, বাংলাদেশের মানুষের সামনে তোরা আসতে পারবি না। যেখানে যাবো ওইখানেই অপমানিত হবে, ওইখানেই তোরা কোনো না কোনোভাবে অপমানিত হবে। কদাচিৎ 2-1 জায়গা থেকে ভালোভাবে বের হইতে পারবি। তোদের এই গেল 1.5 বছর যত অনিয়ম, যত ব্যর্থতা, জুলাই সনদ নিয়ে এখন তারা পারাপারি করে। আরে বেটা, তোরা যাওয়ার আগে করে দেওয়া যাস নাই কেন? তোরা করার পরপর তোদের তো উচিত ছিল দিন রাত না খায়া তারপরে জুলাই সনদে 3 মাসের মধ্যে শেষ করে। তোদের পিছনে বাংলাদেশে আমি নিজে ভিডিও বানিয়েছি, ডক্টর ইউনুসকে 20 বছর চাই, 100 বছর, যতদিন ইচ্ছা, এগুলো আমি বলেছি আমার ভিডিওতে। তোদের উপরে এই বিশ্বাস আমরা করেছিলাম, কিন্তু তোরা সেই বিশ্বাসের মর্যাদা না রাখা নিজেদের পকেট ভরেছিস, ইন্ডিয়ার হয়ে কাজ করেছিস, প্রথম আলোর হয়ে কাজ করেছিস, এটা তোরা করেছিস। তোদের এই লাঞ্ছনা সারা জীবন পেয়ে যেতে হবে। তো যাই হোক, এগুলো তারেক রহমান, আপনার কাছে অনুরোধ থাকবে, একটা ঈদ তো গেল আপনার, সামনে আরেকটা ঈদ, ওই ঈদের আগে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে যারা আসল ক্রিমিনাল সেনাবাহিনীর অফিসারদেরকে ধরেন। তারপরে যেই ইয়েটা হয়েছে, ওই স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্টটা হয়েছে, ওই রিপোর্টের অনুযায়ী কাজ করেন, সব পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, সেখানে আছে। তো এই মানুষগুলোরে ছেড়ে দিয়েন। আর আরেকটা জিনিস হয়েছে যে ভাই, সব কিছু নিজের ঘাড়ে নিতে যায় না। নিজের ঘাড়ে নিতে গেলে এইরকম মানুষরে, সে আওয়ামী লীগের মতো বলবেন, একটা মানুষ বিশ্বাস করবে না, কোনো কথাই বিশ্বাস করবে না। এই যে এখন বলছেন দেশের জ্বালানির কোনো সংকট নাই, এই নেই ওই নেই, মানুষ পাম্পে গেলে তেল পায় না, এটাই বাস্তবতা। যে জায়গাটা কিন্তু খুবই জটিল, কিন্তু মানে এখানে আমি 3টে প্রসঙ্গ আনতে চাই। একটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকানো, কারণ এবার কিন্তু ধরেন নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে এবং তারা রংপুরেই বিধ্বস্ত হয়ে গেছে, একেবারে রংপুরেই। এটা কিন্তু জনগণের একটা মানে কি বল সিগন্যাল, যে জাতীয় পার্টিকে তোমরা কিছু বলো নাই, মানে একটু একটু আলোচনায় থাকলেও কার্যকরভাবে তাদেরকে কোনো বাধা দেয়া, নির্বাচনে নমিনেশন সাবমিট করতে বাধা দেয়া বা কোনো রকমের ঘটনা ঘটে নাই। কিন্তু জনগণ জাতীয় পার্টিকে যেভাবে বয়কট করছে, সেটা কিন্তু একটা সিগন্যাল যে আওয়ামী লীগের এই দোসরদেরকে এভাবে মানুষ এখনো বর্জন করছে। সো আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকানো, আওয়ামী লীগ এস্টাবলিশড করার জায়গাটায় বিএনপির এখন নেতৃত্ব তারেক রহমান সাহেব কিভাবে ভূমিকা নেবেন, সেটা একটা বড় ইস্যু। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, এটা নিয়ে ধরেন এখনই নানা রকমের তরং বরং কথাবার্তা বলতেছে অনেকে। প্লাস ভারতকে বিএনপি কিভাবে ট্রিট করবে এই মুহূর্তে। ধরেন প্রেস কনফারেন্সে দেখলাম যে তারেক রহমান সাহেব স্ট্রেট বলেছেন যে বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের জনগণের স্বার্থের উপর ভারতের সাথে সম্পর্ক নির্ধারিত হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সকল মানে চীন বলেন, পাকিস্তান বলেন, সবার সঙ্গে মিলে এই সম্পর্কটা হবে। তো এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ। একদিকে ভারত, একদিকে চীন, একদিকে পাকিস্তান,
আবার পেছনে ধরেন আমেরিকা, আবার ওইদিকে ধরেন রাশিয়া। তো সব মিলিয়ে আপনি কিভাবে দেখেন? একটু একটু লম্বা হয়ে গেল বিষয়টা, যে ধরেন আওয়ামী লীগের পুনরুত্থান, ভারত প্রসঙ্গ এবং জুলাই সনদ বাস্তবায়ন। আপনি একটু সংক্ষেপে যদি বলেন, আমরা আর দুই একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। জি, দেখেন, এই আগামী সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করা। যে ডিভিশনের মধ্যে বা বিভাজনের মধ্যে দেশকে গত 19টা বছর রেখে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে সরায় এসে দেশে একটা সব সবাই মিলে, জনগণ, পলিটিক্যাল পার্টি, বিভিন্ন স্টেক হোল্ডার্স সবাই মিলে দেশ গড়ার কাজে আগানো, এবং সেই জায়গায় কিন্তু ওনারা আগাচ্ছেন। এবং আমরা মাঝে মাঝে কিছু প্রশ্ন করছি, আমি দেখছি কিছু লোক ইমোশনাল হয়ে আমিরে জামায়াত জনাব শফিকুর রহমান সাহেবকে প্রশ্ন করছেন যে আপনি কেন পারলেন না, আপনি নো। জামাত ইসলামীকে যেমন বুঝতে হবে, বিএনপিকে বুঝতে হবে যে আমরা ইলেকশনের মেইন পারপাস ছিল যাতে হাসিনা ফেরত না আসে, তাদেরকে ইলেকটোরাল। অনেকে হয়তো বলবে না, বিএনপি তো আওয়ামী লীগের ভোট 15% পেয়েই তো সে আজকে জিতে আসছে। ক্যালকুলেশনটা ওইভাবে আসে নাই। আওয়ামী লীগ যদি ভোট দিয়ে থাকে, তাদের ইচ্ছা, তাদের মতন করে দিছে, কেউ ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে দিয়ে ভোট দেয় নাই। বাট বস্তুত এখন বুঝবার দায়িত্ব, জাতীয় ঐক্যমত যখন আমি তৈরি করব, সেই সাথে কি একটা প্রেশার আসতেছে যে আওয়ামী লীগকে ইনক্লুশন করা, তাদেরকে রাজনীতিতে ফেরত নিয়ে আসা। দেখেন, আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট কোন পার্টি দেখেছে তার থেকে ইম্পর্টেন্ট হলো বিএনপির কিন্তু আমাদের যে 40% ভোটার যারা আছেন, তারা স্বভাবতই সবসময় ভারত বিরোধিতার জায়গা থেকে তাদের ভোটটা দেন, এবং সেটা নির্বাচনে সবসময় বিএনপির পক্ষেই আসে। এটাই বিএনপি যখন জিতে, তার 30 বা 32% ভোটের সাথে সেই ভোটটা যখন অ্যাড হয়ে যায়, তখন সে জিতে। এটাই হয়ে আসছে। বাট এবারে শিফটটা, আমার থেকে ভালো বিএনপি যারা নির্বাচন পরিচালনা কমিটির সাথে ছিলেন, তারা কিন্তু বলতে পারেন এবং জানেন সত্যটা। এবারে এই যে সাইলেন্ট ভোটার্স, যারা কোনো পার্টির লাইনে কখনো ভোট দেন না, তারা দেখেন, বাট তাদের একটাই লাইন, সেটা হচ্ছে ভারত আমাদের দখলদারিত্ব করবে না আমাদের উপরে। সে ভোটটা মেজরিটি কিন্তু জামাত এনসিপির যে জোট সেখানে গেছে। সেই কারণে এই 10% থেকে তাদের ভোটটা 43% আসছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তার মানে বৃহত্তর জনগোষ্ঠী তারা আওয়ামী লীগকে আর চায় না। আওয়ামী লীগের রাজনীতি, এবং অফিসিয়ালি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি বন্ধ আইনের মাধ্যমে। সেখানে আপনার পার্টির জনাব তারেক রহমান, আপনার পার্টির কিছু অতি উৎসাহী লোক কিভাবে আওয়ামী লীগের অফিস খুলে দেয় অনুষ্ঠান করে, সেখানে কিভাবে বলে যে আওয়ামী লীগ রাজনীতি করবে, সেখানে জামাত রাজনীতি করতে পারবে না। এগুলো ভয়ঙ্কর কথা। আমি জানি এগুলা আপনার পার্টি লাইনে বা আপনার দর্শন না, বাট এগুলো প্রথম থেকে চাপা দিতে হবে। বাট আওয়ামী লীগ ফেরত আসবে কি আসবে না, এটা যেমন আমাদের রাজনৈতিক দলগুলার একটা সদিচ্ছা এবং ঐক্যমত্যের ভিত্তিতে হবে এবং হয়েছে, যেমন জাতীয় পার্টি বিলীন হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে জিনিসটা এত সোজা না। ভারতের প্রেশারে জিনিসটা আছে। সুতরাং ভারতের জিনিসটা আসি, উনি যথার্থ বলেছেন যে বাংলাদেশের স্বার্থ অনুযায়ী আমরা আমাদের ফরেন পলিসি বা ভারতের সাথে আমাদের নীতি কি হবে সেটা দেখব। একই সাথে উনি নিশ্চয়ই জানেন যে ভারতও ভারতের স্বার্থেই কিন্তু তাদের ফরেন পলিসিতে বাংলাদেশকে ডিল করবে। প্রত্যেক দেশ তার নিজস্ব স্বার্থেই সেটা করে। বাট যেই জিনিসটা ইম্পর্টেন্ট ভারতকে বুঝিয়ে দেওয়া, যে আমি জনাব তারেক রহমান অথবা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আমরা পাওয়ারে আছি, তুমি শুধু আমাদেরকে বা আমাকে তুষ্ট করবার জন্য ভারত তোমার ফরেন পলিসি করো, যেখানে তুমি চাবা যে আওয়ামী লীগকে পুশ করবার জন্য দেশে আবার, সেটা হবে না। বাংলাদেশের জনমত হচ্ছে এইটা, স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ এর আর এই দেশে জায়গা নাই, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। সুতরাং আমরা সবসময় চাবো, সেটা আমি ভারতের সাথে করি বা অন্য যুক্তরাষ্ট্রের সাথে করি, সেই দেশ বাংলাদেশের জনগণের যে অ্যাসপিরেশন, বাংলাদেশের জনগণের যে ইচ্ছা, সেই জায়গাটাকে সম্মান দিয়েই পররাষ্ট্রনীতি হবে। সেখানে আমি আমার পার্টি লাইনে কি করব, তার উপরে গিয়ে আমি বাংলাদেশের জনমতকে, যেখানে আমার 51% ভোটের সাথে যেখানে বাকি 49% ভোটের যারা দিয়েছে তারাও বাংলাদেশের জনগণ, তাদের ইচ্ছার প্রতিফলনও আমাদের পররাষ্ট্র নীতিতে থাকবে, এবং সেটা আমি এনশিওর করব। এই জায়গায় যেটা হচ্ছে, ভারতের সাথে, ভারতের মতো একটা দেশের সাথে সোজা হয়ে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর জন্য প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে আমি যেমন প্রশংসা করি, ওনারা কিন্তু কোনো পার্টি, জনগণ, কোনো কিছু, জনগণের সাথে ছিল,
কোনো পার্টি ওনাদের সাথে ছিল না, তারপরে সাহস করে করেছেন। বাট আমরা যখন জনগণ একমত হব তখন কিন্তু ভারত সেখানে সুবিধা করতে পারবে না। এবং আমাদের কথা স্পষ্ট, তোমরা আমাদের সাথে এই সংক্রান্ত আওয়ামী লীগ সংক্রান্ত ব্যাপারে আলাপ করবার আগে তোমরা তাদেরকে হাতে হাত করা পাঠাই, দেশে পাঠাও সবাইকে, আমরা বিচার প্রক্রিয়া চলমান রাখছি, তারপর